দর্শক, যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে এবং সেই কারণে সারা বিশ্বে নানান ধরনের সংকট দেখা দিয়েছে এবং বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশে জ্বালানি সংকটের অভাবে নানান ধরনের সমস্যা আমরা ফেস করছি প্রতিদিন। বিশেষ করে আমরা প্রতিদিন পেট্রোল পাম্পের সামনে লম্বা লম্বা গাড়ির লাইন দেখছি। এক গাড়ির তেল নিতে 3 ঘন্টা 4 ঘন্টা ইভেন 5 ঘন্টাও লাগছে। তো সরকার নানান ধরনের কথা বলছে, তেলের সংকট নেই, আবার বলছে যে তেল যেন কেউ মজুদ না করে, চোরাচালান না হয়, নানান কথা বলছে। কিন্তু আমাদের অন্যতম একটি সমস্যা হচ্ছে যে আমাদের দীর্ঘদিনের তেল মজুদ না রাখা। আমাদের হয়তো 2 সপ্তাহ বা বড় জোর 1 মাসের তেল আমরা মজুদ রাখি। তো এরকম পরিস্থিতিতে সরকার দীর্ঘমেয়াদী তেল মজুদ রাখার পরিকল্পনা নিয়েছে। এই বিষয়ে আমি আমার সহকর্মী মাহফুজুল্লাহ বাবুর সঙ্গে কথা বলব। বাবু, এই যে আপনি বলছিলেন যে স্ট্র্যাটেজিক রিজার্ভ যেটাকে বলে, সেটা নিয়ে সরকার কি ভাবছে? সরকার আসলে ওই যে ভেরি রিসেন্টলি আমার সঙ্গে কথা হচ্ছিল আমাদের যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, তিনি আমাদেরকে আলাপচারিতায় একটা সাক্ষাৎকারের মতো একটা ডিসকাশনে তিনি জানিয়েছেন যে সরকার আসলে চাচ্ছে 90 দিনের যে একটা স্ট্র্যাটেজিক ফুয়েল রিজার্ভ, এটি যে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মানদণ্ডেও এটি আছে। সব দেশ পারে তা না, কিন্তু সরকার এটি করতে চায়, কারণ আসলে যুদ্ধ লেগেই থাকবে, যা বোঝা যাচ্ছে। আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন, আজকে এই যুদ্ধ থামবে, আরেকটা যুদ্ধ লাগবে। তো এই পরিস্থিতিতে আসলে যে আমাদের এনার্জি সিকিউরিটিটা আসলে কম্প্রোমাইজ করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এটি করতে গেলে এখন আমাদের আছে রাফলি বলা হয় যে 30 থেকে 45 দিন পর্যন্ত জ্বালানির, কিন্তু এটা আসলে এটা তো আমরা শুনি, আসলে বাস্তবে এটা হচ্ছে যে আপনার যদি আমরা ব্রেকডাউন করি, যেমন আপনি যদি একটার জন্য যে ট্যাঙ্ক ধরেন, আপনি সেই ট্যাঙ্কে আবার অন্য জ্বালানি, হয়তো পেট্রোলেরটা অকটেন সেটা ঠিক আছে, কিন্তু ডিজেলেরটাতে আবার আরেক রকম, এরকম আর কি যে বিষয়গুলো। তবে যে এখন 6 লাখ টন হচ্ছে গিয়ে আপনার ডিজেল স্টোরেজ আছে দেশে ওয়েদার আপনার বছরে প্রায় 45 থেকে 47 লাখ টন ডিজেল আমাদের দরকার হয়। তো আপনি যদি হিসাব করেন যে এটা অনেক কম। সুতরাং রাফলি বিপিসির যে অফিসিয়াল হিসাব যে 13 লাখ 13.5 লাখ টন হচ্ছে আমাদের সব ধরনের জ্বালানি মজুত করার যে সক্ষমতা। তো এটিকে আপনার 3 গুণ করতে হবে অ্যাটলিস্ট, রাফলি যে 20-22 লাখ টন স্টোরেজ ক্যাপাসিটি, বোনাফাইড স্টোরেজ। আবার যদি ধরেন আপনার যে তেলটা আপনার ট্রানজিশনে আছে সেটিকে বাদ দিয়ে যদি করা হয়, তাহলে সেটি ধরেন একটা জাহাজ, আমাদেরই একটা জাহাজ ধরেন 2 লাখ বা 1 লাখ টন জ্বালানি নিয়ে আসছে, কিন্তু সেটি যদি আসতে না পারে তো এটি আমার মজুদ বলা যাবে না আর কি, যে পাইপলাইনে আছে বলতে হবে। তো না ধরুন এটা 90 দিনের একটা টার্গেট করছে, কিন্তু এটা আসলে কতটুকু সম্ভব? মানে আপনার তো এই সংকট তো শুরু হয়ে গেছে এবং এটা কতদিন চলবে আমিও জানি না, আসলে বিশ্বের কেউই জানে না ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া। তো এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও জানে না। ট্রাম্প চাইলেও এই যুদ্ধ এখন ইরান তার যে মধ্যপ্রাচ্যকে শান্ত থাকতে দিবে, আবার কাতার সেই রিফাইনারি চালু করে ফেলতে পারবে। তো যাই হোক, মানে যুদ্ধ আরও কিছুদিন চলবে। আজকে বলছে একজন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে আর কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ হবে। তার মানে আরও কয়েক সপ্তাহ, ধরেন 1 মাস হলো তো আজকে, তো গতকালকে 1 মাস হয়েছে। তো আরও আমরা যদি কয়েক সপ্তাহ 1 মাস ধরে রাখি, তো এর মধ্যে সারা বিশ্বের পরিস্থিতি কেমন হবে এটা আমরা বুঝতেই পারছি। যাই হোক, এটা আসলে কতখানি বাস্তবসম্মত এরকম পরিস্থিতিতে এসে সরকার আসলে 90 দিনেরটা করতে যদি পারে, এটা কতদিন লাগবে? আপনার টাকা পয়সারও তো একটা বিষয় আছে। আমরা বেসরকারি খাতের যারা বিনিয়োগকারী আছেন, দেশের শীর্ষ বিনিয়োগকারী বলা যায় এই খাতগুলোতে, তারা রিফাইনারি বা ওই যে আপনার স্টোরেজ ট্যাঙ্ক এগুলো তারা ওন করে, বিল্ড করে। তারা বলছিলেন যে 20 থেকে 22 লাখ টন স্টোরেজ ক্যাপাসিটির জন্য $1 বিলিয়ন ইনভেস্ট করা লাগবে না, তার চাইতেও কম। আর যদি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার যে এলসি খোলা থেকে শুরু করে একটা পলিসি ফ্রেমওয়ার্ক করা যদি কালকে করা হয়, তাহলে বেসরকারি খাত এটি 7 থেকে 9 মাসের মধ্যে এই ক্যাপাসিটি বিল্ড করতে পারবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এটার কি আসলে দরকার আছে কিনা, যে এই ইনভেস্টমেন্টটা, কারণ ইনভেস্টমেন্ট করলে তার থেকে একটা রিটার্ন আসতে হয়। আবার এই যে ধরনের রেন্টাল যে রিটার্ন সেটা খুব হাই না।
তো অনেকে বলছিলেন যে আসলে উন্নত বিশ্বের মতো যে প্রাইভেট সেক্টর ইনভেস্টরদেরকে আপনার আমদানি, স্টোরেজ, তারপরে হচ্ছে রিফাইনিং, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশনের যে সব কিছু মিলিয়ে যদি তাদেরকে অ্যালাউ করা হয়, সেটি একটা ভালো মডেল হতে পারে। আর মানে প্রাইভেট সেক্টরকে ইনভলভ করা না করলে এটা, ধরুন আরেকটি বিষয় এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে যে যে নিয়ন্ত্রিত বা পরিকল্পিত অর্থনীতির যে ধারণা, যেমন সরকার বেসরকারি খাতকে কিন্তু এলপিজিতে অ্যালাউ করেছে, তারা কম্পিট করে যার যা স্টোরেজ বিল্ড আপ করেছে সারা বছরে দেশে, যে আপনার রাফলি আমরা বলি যে 1.8 মিলিয়ন টনের মতো হচ্ছে এলপিজির ডিমান্ড, ওয়েদার রিয়েল টাইম স্টোরেজ ক্যাপাসিটি দেশে আছে আপনার 3 মিলিয়ন টন, প্রায় দ্বিগুণ, বার্ষিক চাহিদার প্রায় দ্বিগুণ স্টোরেজ ক্যাপাসিটি হয়ে গেছে। যে কোনো সমস্যাতে আসলে কোনো ধরনের আমাদের প্রবলেম হওয়ার কথা না, মানে এলপিজিতে। কিন্তু এইটা সরকার শুধুমাত্র যে এন্টায়ার বিজনেসটা, ডিস্ট্রিবিউশন, স্টোরেজ, এই ব্যবসাগুলো সরকার মোস্টলি নিজের হাতে যেহেতু রেখেছে, বেসরকারি খাতকে যদি এলপিজির মতোই অ্যালাউ করা হয় সরকার এবং বেসরকারি খাত মিলিয়ে, তখন কিন্তু এই যে আপনার $1 বিলিয়ন আসলে জ্বালানি নিরাপত্তার জন্য, স্টোরেজের জন্য এটা খুব বড় ইনভেস্টমেন্ট না। বেসরকারি খাত উইল বি হ্যাপি যে আমাদেরকে একটা কোম্পানির গ্রুপের যে চেয়ারম্যান বলছিলেন যে আমরা 2 লাখ টন ক্যাপাসিটির জন্য ইনভেস্ট করব, কিন্তু আমাকে সেই বিজনেস মডেলটা একটা ফেয়ার রিটার্ন সেটা দিতে হবে। হলে আমার কেন তেলের ক্ষেত্রে হবে না? তেলের ক্ষেত্রেও তো হতে পারে। সরকারের সিদ্ধান্তের বিষয়। আপনার এটা এমন একটা পণ্য যে এখানে আপনার তো নষ্ট হওয়ার কোনো কিছু নেই, আপনার তো প্রয়োজন হবে, ঠিক যেরকম এলপিজি। কিন্তু আমি আপনাকে অন্য একটা বিষয়ে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে ধরুন সংকট তো আসেই, এবং মধ্যপ্রাচ্যের সংকট, গত বছরের জুনেও 12 দিন যুদ্ধ হয়েছে, তখনও আমরা কিন্তু এই ধরনের পরিস্থিতি ফেস করতে করি নাই। এর আগেও যুদ্ধ হয়েছে। তো যখনই ধরেন একটা সংকট তৈরি হয় বিশ্বে, তখনই জ্বালানি একটা বড় জিনিস সামনে চলে আসে। আমাদের দেশের সরকারের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি দেখা যায় যে কোনো সমস্যায় পড়লে তখন সমাধান খুঁজে, কিন্তু তার আগে যে সমস্যায় পড়লে সমাধানটা কি হবে এটা ভেবে সেই হিসাবে ব্যবস্থা নেওয়া, প্রোঅ্যাক্টিভ সিদ্ধান্ত নেওয়া, যেটা আপনি বলছেন সিদ্ধান্ত। দেখুন যে আজকে এই সরকার এটা নিয়ে ভাবছে, অথচ গত যে সরকার ছিল আওয়ামী লীগের, সেই সরকারেরই আসলে ভাবা উচিত ছিল। নিশ্চয়ই, হ্যাঁ, ভেবে তাদের এই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। অন্যান্য দেশ যদি করে, আমরা করব না কেন? আমাদের জন্য তো আরো বেশি প্রয়োজন, কারণ আমরা ছোট দেশ এবং যে কোনো সমস্যাই আমাদের জন্য এমন বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ওই যে বলা হয় যে আমরা জাতিগতভাবেই অনেকটা এরকম যে সার্জারির যখন ম্যান্ডেটরি, তার আগ পর্যন্ত আমরা আসলে ডক্টরের কাছে আগ পর্যন্ত আমরা আসলে উই আর নট প্রোঅ্যাক্টিভ। যেটা হচ্ছে যে আপনার আমাদের গ্যাস, যেটা আপনার স্থানীয় গ্যাস দীর্ঘ সময় একটা এগুলো উত্তোলনের ব্যাপারে যে অনীহা, কারণ একটা সময় এটাও বাস্তবতা যে আর্গুমেন্টগুলো এরকম ছিল যে আপনার আন্তর্জাতিক বাজারে গ্যাস খুব সস্তায় পাওয়া যাচ্ছে, সো আমাদের গ্যাস থাকুক, বা আমরা কেন এখানে ইনভেস্ট করতে যাব। কিন্তু এই সস্তা যে সবসময় সস্তা থাকবে না, না থাকলে কি করতে হবে, এই চিন্তাটা আসলে সরকারের নীতি বা তাদের যে অ্যাকশন প্ল্যান এগুলোর মধ্যে ছিল, দূরদর্শিতার অভাব আছে। যাই হোক, আমরা চাই যে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে সেটি আসলেই করা হোক, করলে এটাই তো সংকট শেষ সংকট না। আর আরেকটা বিষয়, সরকারকে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে। গতকাল পর্যন্ত আমরা কথা বলছিলাম কয়েকজন এক্সপার্টের সাথে, তারা বিপিসির কর্মকর্তাদের সাথে, রাফলি এখন অর্ধেকের বেশি ডিজেল যে দামে বিক্রি হচ্ছে, সেই ডিজেল যে কিনা হচ্ছে এখন, এই যে নতুন চালানগুলো, আন্তর্জাতিক বাজারের দাম কিন্তু প্রায় 2.5 গুণেরও বেশি হয়ে গেছে এই 1-1.5 মাসে। তো কিনতে হচ্ছে এই দামে, আর যদি জ্বালানির দামটা না বাড়ানো হয়, বাড়ালে ইনফ্লেশন, আর না বাড়ানো হলে সরকারের যে ফিসকাল, এগুলো আসলে খুব বড় সংকটের দিকে আগাচ্ছি আমরা। তো আমাদের যদি মজুদ থাকতো তাহলে এই সংকটটা ফেস করতে হতো না। তো দেখা যাক কি হয়। বাবু, আপনাকে ধন্যবাদ।